ডিসেম্বর 1971 ইতিহাসের এক ভয়াবহ ভাগ্য নির্ধারণী অধ্যায়। একদিকে ভারত পাকিস্তান পূর্ণমাত্রায় বৈরিতায় লিপ্ত, অন্যদিকে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনীর পতন ঘনিয়ে আসছে। বাংলাদেশের জন্ম তখন কেবল সময়ের অপেক্ষা, আর এই সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দেশের সর্বোচ্চ সামরিক নেতা কি করছিলেন, যুদ্ধের চাপের মুখে তিনি কিভাবে সিদ্ধান্ত নিচ্ছিলেন। চলুন ফিরে দেখা যাক 71-এর সেই অন্তিম দিনগুলো। 2 ডিসেম্বর 1971 সন্ধ্যায় ইয়াহিয়া খানের হাতে পৌঁছায় এক জরুরি বার্তা। ভারতীয় বাহিনী যশোর দখল করেছে। তিনি সঙ্গে সঙ্গেই ডেকে পাঠান লেফটেন্যান্ট জেনারেল হামিদ ও চিফ অফ স্টাফ গুল হাসানকে। পরদিন সকালেই ডাকা হয় জরুরি বৈঠক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুরু হয় বৈঠক। জেনারেল গুল হাসান সাফ জানিয়ে দেন, ভারত যদি পশ্চিম সীমান্তে আক্রমণ করে আমরা চরম মূল্য দিতে বাধ্য হব। ইয়াহিয়া খান বৈঠকে সম্মতি দিলেও বোঝা যাচ্ছিল তিনি নিজেও জানতেন জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। একই দিন বিকেল 4টা বৈঠকে যাচ্ছিলেন ইয়াহিয়া। তখনই আচমকা তার গাড়ির সামনে এসে বসে পড়ে এক বিশাল শকুন। চেষ্টা করেও সরানো যাচ্ছিল না শকুনটিকে। শেষমেশ পাশের বাগানের মালি এসে হাতের কোদাল দিয়ে তাড়াতে সক্ষম হন। পরবর্তীতে এই ঘটনা স্মরণ করে এডিসি আরশাদ সামি খান লেখেন, যেন প্রকৃতি বলছিল এই যুদ্ধ অর্থহীন আর ফলাফল আমাদের অনুকূলে যাবে না। 3 ডিসেম্বর বিকেল পাকিস্তান বিমান বাহিনী ভারতের ঘাঁটিতে হামলা চালায়। ঠিক তার পরদিন ইয়াহিয়া খান ও জেনারেল হামিদকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। তৎকালীন বিখ্যাত গায়িকা নূরজাহানকে ফোন করে গান গাওয়ার অনুরোধ করেন প্রেসিডেন্ট নিজেই। একদিকে যুদ্ধ, অন্যদিকে গানের আসর। ধারণা করা হয় এই ব্যবধানেই ধ্বংসের বীজ লুকায়িত ছিল। ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। গভর্নর আব্দুল মালিক ও জেনারেল নিয়াজি টানা বার্তা পাঠাচ্ছিলেন। তারা চাচ্ছিলেন যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধান, কিন্তু ইয়াহিয়া সেই প্রস্তাব দেখে একেবারে ক্ষুব্ধ হয়ে ওঠেন। জাতিসংঘে পাঠানো খসড়া চিঠি নিয়ে তিনি বলেন, এটা তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের নামান্তর। শেষে তিনি বলেন, যা করার ওরা করুক, আমি কথা বললে রাগ ধরে রাখতে পারবো না। যুদ্ধের দিনগুলোতে ইয়াহিয়া আশা করেছিলেন চীন পাকিস্তানের পাশে দাঁড়াবে, কিন্তু চীন স্পষ্ট বলে দেয় তারা সহানুভূতিশীল হলেও এই যুদ্ধে হস্তক্ষেপ করতে পারবে না। একইভাবে চীনের সুরে কথা বলেন ইরানের শাহ, ফলে ইরানও সামনে আগায় না। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র 7ম নৌবহর পাঠানোর আশ্বাস দিয়েও সেটি আর মাঠে নামায়নি। অথচ ইয়াহিয়া সেই আশায় রাত জেগে অপেক্ষা করেছিলেন। শুধু কি তাই? না, ইয়াহিয়ার নৌ ও বিমান বাহিনীর মধ্যেও ছিল না কোনো সমন্বয়। অনেকেই রেডিও থেকে যুদ্ধ শুরুর খবর পেয়েছিলেন, কিন্তু পাকিস্তানের নৌবাহিনী প্রধান বলেছিলেন, আমাদের জানানোই হয়নি, আমাদের জাহাজ ডুবে গেছে আর আমরা চেয়ে চেয়ে দেখেছি। তারপর আসে যুদ্ধের অবসান ঘটানোর সময়। জাতিসংঘে পোল্যান্ডের একটি প্রস্তাব উঠলে ইয়াহিয়া সেটি গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু পাকিস্তানের প্রতিনিধি ভুট্টোকে ফোনে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত লাইন পরিষ্কার থাকলেও ভুট্টো বলেন, আমি কিছুই শুনতে পাচ্ছি না। ততক্ষণে সব শেষ। 16 ডিসেম্বর 1971 ঢাকার রেসকোর্স ময়দান। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে বাংলাদেশের কাছে। পরদিনই ইয়াহিয়া খান প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হন। একসময়ের শক্তিশালী সামরিক শাসক ইয়াহিয়া খান, যিনি পাকিস্তানকে জড়িয়ে ফেলেছিলেন এক মারাত্মক যুদ্ধের জালে, তার পতন ঘটল ব্যর্থ সিদ্ধান্ত, মদের নেশা, কূটনৈতিক ভ্রান্তি আর আত্মপ্রবঞ্চনার হাত ধরে। পাকিস্তান হারিয়েছিল তার অর্ধেক ভূখণ্ড, আর এর মধ্য দিয়ে বাংলাদেশ এক নদী রক্ত আর অগণিত জীবনের বিনিময়ে উদীয়মান সূর্যের মতো জন্ম নেয়। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।